তো আজকে আমাদের হচ্ছে সেকেন্ড লেকচার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের সেকেন্ড লেকচার। আই গেস অন্য কেউ আর জয়েন হবে না। জয়েন হলেও আচ্ছা গ্রুপে বলিও, আচ্ছা গ্রুপে বলে দিই যদি কেউ জয়েন হয় তাহলে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আই গেস? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গতদিন হচ্ছে ডি ব্লক মৌল পর্যন্ত পড়ছিলাম। ডি ব্লক মৌলের অবস্থান্তর মৌল সেটা পর্যন্ত হচ্ছে আমরা পড়ছিলাম। আজকে হচ্ছে আমরা এ ব্লক মৌল আর এরপরে যেগুলো আছে সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। এখন এফ ব্লক মৌল কোনগুলা? এফ ব্লক মৌল হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের মতনই, গতবারের মতো ডি ব্লক মৌল, যেসব মৌলের সর্বশেষ যে ইলেকট্রনটা যদি তোমার এফ অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে, তাহলে তাকে আমরা বলতেছি মেইনলি এফ ব্লক মৌল। এখন আমরা এফ ব্লক মৌলের যদি সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি দেখতে চাই, যে এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে তোমার n-2 এফ 1 থেকে 14 n-1 ডি। এখানে হচ্ছে তোমার হতে পারে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হলেও হতে পারে, কিংবা হচ্ছে 0 1 2 এরকমও হতে পারে। আর হচ্ছে NS 1 থেকে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রনের হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে তেমন কোনো কিছু থাকবে না। এখানে হচ্ছে তোমার এফ ব্লক যে মৌল সংখ্যা, এখান থেকে যেটা বেশি আসে যে এফ ব্লক যে মৌল, এফ ব্লক মৌল সংখ্যা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে 27টা। এর মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এফ ব্লক মৌল কোনগুলা হয়? এফ ব্লক মৌল হচ্ছে কি ল্যান্থানাইট, ল্যান্থানাইট যে সারি, আমাদের ল্যান্থানাইট সারি ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলো হয় মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে এফ ব্লক মৌল। আমরা জানি ল্যান্থানাইট সারি এবং হচ্ছে অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলোকে তাদেরকে বলা হয় ল্যান্থানাইট মৌল এবং অ্যাক্টিনাইট মৌল। আমাদের ল্যান্থানাইট মৌল কয়টা? ল্যান্থানাইট মৌল হচ্ছে আমাদের 15টা এবং অ্যাক্টিনাইট মৌল হচ্ছে আমাদের কয়টা? 15টা। তো আমাদের এই ল্যান্থানাইট মৌল হচ্ছে 15টা আর অ্যাক্টিনাইট মৌল 15টা। এই 15টা মিলে আমাদের মেইনলি হয় কত? 30টা হওয়ার কথা। কিন্তু এই 30টার মধ্যে মেইনলি হচ্ছে যে তিনটা মৌল হচ্ছে আমাদের মেইনলি এফ ব্লক মৌল না। কোন তিনটা মৌল? একটা হচ্ছে ল্যান্থানাম, আরেকটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, আর আরেকটা হচ্ছে থোরিয়াম। ল্যান্থানামের পারমাণবিক সংখ্যাটা একটু মনে রেখো, এই তিনটা মৌলের যে 57, অ্যাক্টিনিয়ামের হচ্ছে 89 এবং হচ্ছে থোরিয়ামের হচ্ছে আমাদের হচ্ছে 90। তো আমাদের হচ্ছে এই যে তিনটা মৌল আছে, এই তিনটা মৌল হচ্ছে কি এফ ব্লক মৌল নয়। এই তিনটা মৌল আমাদের হচ্ছে এফ ব্লক মৌল নয়। এখন এই তিনটা মৌল এফ ব্লক মৌল নয় কেন? কারণ হচ্ছে এতে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি দেখতে পাবা যে ল্যান্থানামে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে এদের যে সর্বশেষ ইলেকট্রন এটা হচ্ছে 5d1 এ প্রবেশ করছে। আর হচ্ছে অ্যাক্টিনাইট আর যে থোরিয়াম, এদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 6d1 ও আর হচ্ছে 6d2। মানে হচ্ছে অ্যাক্টিনিয়ামে হচ্ছে তোমার হচ্ছে 6d1 এ, আর হচ্ছে যে থোরিয়ামে হচ্ছে 6d2 তে হচ্ছে তোমার হচ্ছে প্রবেশ করছে। এজন্য আমাদের ল্যান্থানাইম, অ্যাক্টিনাইম আর হচ্ছে যে থোরিয়াম, এই তিনটা মৌলকে আমরা বলি মেইনলি হচ্ছে কোন ব্লক মৌল বলবো? এই তিনটা মৌলকে আমরা বলবো মেইনলি হচ্ছে ডি ব্লক মৌল। আর এফ ব্লক যে মৌল, এফ ব্লক মৌলের মধ্যেও হচ্ছে একটা বিশেষ একটা ধর্ম আছে। যেমন হচ্ছে আমাদের ডি ব্লক মৌলকে যেমন হচ্ছে বিশেষ একটা ধর্ম থাকতো, সেটাকে আমরা বলতেছি কি অবস্থান্তর মৌল, তেমনি এফ ব্লক মৌলেরও হচ্ছে একটা বিশেষ ধর্ম বিশিষ্ট কিছু মৌল আছে যেটাকে আমরা মেইনলি বলি অন্ধ অবস্থান্তর মৌল। এখন অন্ধ অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল যেটা ছিল যে যেসব ডি ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, অর্থাৎ D1 থেকে D9 থাকবে, তাদেরকে আমরা বলতেছি অবস্থান্তর মৌল। তাহলে অন্ত অবস্থান্তর মৌল কি? অন্ত অবস্থান্তর মৌল এটাও হচ্ছে তোমার হচ্ছে ডি ব্লকের মতনই। এটাতে আমরা বলবো যে যেসব
এফ ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নে এফ অরবিটাল যেটা আছে, এফ অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, অর্থাৎ F1 থেকে F13 পর্যন্ত থাকবে। তাদেরকে আমরা বলি অন্ত অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ অন্ত অবস্থান্তর মৌল কি, যেসব এফ ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নে এফ যে অরবিটাল সেটা হচ্ছে কি থাকবে, আংশিক পূর্ণ থাকবে। মানে এফ আমরা কত জানি, এফ অরবিটালের ক্ষেত্রে তোমার যে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? হ্যালো, হ্যালো, জি ভাইয়া বলেন। আচ্ছা, যেটা একটা কোশ্চেন করছিলাম যে এফ ব্লকের মৌলের ক্ষেত্রে হচ্ছে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ? এফ ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 14টি ইলেকট্রন থাকতে পারে। 14টি ইলেকট্রন থাকতে পারে। কেন 14টি ইলেকট্রন থাকতে পারে? কারণ হচ্ছে আমাদের মেইনলি 7টি অরবিটাল থাকে এবং প্রতিটি অরবিটালে হচ্ছে 2টা করেই ইলেকট্রন থাকে। 7টি অরবিটাল, প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন, এই জন্য হচ্ছে কি 14টা ইলেকট্রন হচ্ছে থাকতে পারে। তো এই হচ্ছে আমরা শিখলাম হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং হচ্ছে কি এফ ব্লক হচ্ছে আমাদের হচ্ছে মৌল। আরো কিছু কিছু বিষয় হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে জানা উচিত, যদি হচ্ছে আমি বলি, যেমন এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে এগুলা হচ্ছে আসতে পারে যে আমাদের ধাতু কয়টা, অধাতু কয়টা, বা হচ্ছে উপধাতু হচ্ছে কয়টা। আমাদের যে 118টা মৌল আছে এটার মধ্যে ধাতু হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে 94টা, অধাতু যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে 18টি, আর হচ্ছে অপধাতু যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে 6টা। এখন এই 6টা অপধাতু হচ্ছে আবার হচ্ছে একটু ইম্পর্টেন্ট, যে 6টা অপধাতু হচ্ছে কি কি। 6টা অপধাতু হচ্ছে বোরন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপর হচ্ছে স্ট্যাম্বিয়াম, আর হচ্ছে টেলেনেশিয়াম। তো এটা হচ্ছে একটু এমসিকিউ এর জন্য হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এখান থেকে আবার মনে রাখতে পারো যে অধাতু যে 11টা, এই অধাতু 11টার মধ্যে আমাদের যে গ্যাস আকারে পাওয়া যায় হচ্ছে মেইনলি হচ্ছে 11টা। তারপর হচ্ছে তোমার হচ্ছে কঠিন আকারে পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে 7টা। আর তরল আকারে পাওয়া যায় হচ্ছে একটা। এখন তরল আকারে কোনটা পাওয়া যায়? তরল আকারে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ব্রোমিন হচ্ছে আমাদের হচ্ছে তরল আকারে পাওয়া যায়। এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট যে ব্রোমিন হচ্ছে কোন আকারে থাকে? তরল আকারে থাকে। তো এই কয়টা হচ্ছে একটু এমসিকিউ এর জন্য হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হালকা একটু মনে রাখতে পারো। আচ্ছা, যে এমসিকিউতে আসতে পারে ধাতু কয়টা, অধাতু কয়টা, বা উপধাতু কয়টা, এটা হচ্ছে একটু ভালোই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে মৌলের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ আমরা যে ইলেকট্রন বিন্যাস আছে, ইলেকট্রন বিন্যাস হতে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি সেই ইলেকট্রন বিন্যাস হতে মৌলের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আচ্ছা, তো আমরা পর্যায় সারণীর থেকে যদি হচ্ছে আবার একটু হচ্ছে কল্পনা করি যে পর্যায় সারণী, এটা যদি হচ্ছে একটা পর্যায় সারণী হয়, তাহলে পর্যায় সারণীর এই বরাবর হচ্ছে যেটা থাকে সেটাকে আমরা বলি মেইনলি হচ্ছে কি গ্রুপ, আর এই বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি পর্যায়। তো এখন কোনো একটা মৌল কত নাম্বার পর্যায় কিংবা কত নাম্বার গ্রুপে আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে নির্ণয় করা শিখবো। তো সেটা হচ্ছে আমরা কিভাবে শিখবো? প্রথমে আমরা শিখি যে হচ্ছে পর্যায় সংখ্যা নির্ণয়। পর্যায় সংখ্যা
নির্ণয়। তো পর্যায় সংখ্যা নির্ণয় কি? পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আসবে যে কোনো মৌলের যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ইলেকট্রন বিন্যাস করা হলে সর্বশেষ যে ইলেকট্রনটা আছে, সর্বশেষ ইলেকট্রনটা যে প্রধান কক্ষপথে প্রবেশ করবে, সর্বশেষ ইলেকট্রন প্রধান যে কক্ষপথে প্রবেশ করবে, সেখান থেকেই হচ্ছে আমরা মেইনলি পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন আমি যদি হচ্ছে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে তুমি চিন্তা করো যে সোডিয়াম 11, এইটা যদি হচ্ছে আমরা পর্যায় ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই তাহলে কত আসবে? 1s2, 2s2, 2p6 এবং হচ্ছে কি 3s1। তো এইখানে আমাদের হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে কত নাম্বার হচ্ছে প্রধান কক্ষপথে প্রবেশ করছে? 3 নাম্বার। তো এই 3কে আমরা বলতে পারি হচ্ছে মেইনলি হচ্ছে পর্যায় সংখ্যা, অর্থাৎ আমাদের পর্যায় সংখ্যা হচ্ছে কত? 3। তারপর চলো যদি আরেকটা উদাহরণ যদি নেই, যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়ামের হচ্ছে কত? 24। এটা যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5 এবং হচ্ছে কি 4s1। তো এখানে যেই হচ্ছে ইলেকট্রনটা, এখানে ইলেকট্রনটা হচ্ছে কত নাম্বার প্রধান কক্ষপথে প্রবেশ করছে? 4 নাম্বার। তাহলে আমরা মেইনলি হচ্ছে এখানে বলতে পারি যে পর্যায় সংখ্যা হচ্ছে আমাদের 4। আই গেস হচ্ছে এতটুকু হচ্ছে ক্লিয়ার। তো এরকম করেই হচ্ছে আমরা মেইনলি পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি। পর্যায় সংখ্যা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে সর্বশেষ ইলেকট্রন যে প্রধান কক্ষপথে প্রবেশ করবে সেটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে পর্যায় সংখ্যা। এখন আমরা হচ্ছে শিখবো হচ্ছে গ্রুপ সংখ্যা। সব মৌলের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে পর্যায় সংখ্যা। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়। আচ্ছা, এখন আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় এটা যদি হচ্ছে শিখতে চাই তাহলে সেভাবে কিভাবে করতে হবে? পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা যেভাবে আমরা নির্ণয় করলাম শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসের মধ্য দিয়ে। ইলেকট্রন বিন্যাসের কি? ইলেকট্রন বিন্যাসের হচ্ছে প্রধান যে কক্ষপথ, প্রধান কক্ষপথকেই হচ্ছে আমরা বলতেছি পর্যায় সংখ্যা। তো গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আবার হচ্ছে একটু আলাদা হয়। যেমন হচ্ছে আমাদের যে ইলেকট্রনগুলো হচ্ছে বিভিন্ন উপশক্তি স্তরে যায়। যেমন হচ্ছে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল, এরকম হচ্ছে তোমার হচ্ছে উপশক্তি স্তরে যায়। তো এরকম উপশক্তি স্তরে যখন প্রবেশ করতেছে সবগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা আবার হচ্ছে নিয়ম বের করার নিয়ম হচ্ছে আলাদা। প্রথমে যদি হচ্ছে আমরা s অরবিটাল যাই, হ্যাঁ, s অরবিটালের ক্ষেত্রে কি আমি যদি হচ্ছে আলাদা করেই লিখি যে s অরবিটাল, s অরবিটালের ক্ষেত্রে যদি কোনো মৌলের সর্বশেষ যে ইলেকট্রনটা তা যদি হচ্ছে কি s অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে প্রবেশ করে তবে s অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তোমার মেইনলি হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন সোডিয়ামের কথার মধ্যেই যদি চিন্তা করি, সোডিয়াম 11, এটার ক্ষেত্রে কত আসবে? 1s2, 2s2, 2p6, 3s1। তো আমরা তো হচ্ছে আগের অনুসারে যে বলতে পারি যেহেতু এটা হচ্ছে কি তোমার 3 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে, তার মানে এটা হচ্ছে পর্যায় হচ্ছে কত? পর্যায় হচ্ছে 3। এখন হচ্ছে আমি বললাম যে s অরবিটালের ক্ষেত্রে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে প্রবেশ করে তাহলে s অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি তার হচ্ছে গ্রুপ সংখ্যা। এখানে s অরবিটালে কয়টি ইলেকট্রন প্রবেশ করছে? একটা ইলেকট্রন, তার মানে আমরা এটার ক্ষেত্রে বলতে পারি মেইনলি হচ্ছে কি গ্রুপ হচ্ছে 1। চলো আরেকটা উদাহরণ যদি হচ্ছে আমরা এখানে দেখি, যে আরেকটা উদাহরণ যেমন তুমি চিন্তা করতে পারো ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করো, ম্যাগনেসিয়াম যেটা হচ্ছে আমাদের হচ্ছে 12, 1s2, 2s2, 2p6 এবং হচ্ছে কত 3s2। তো এটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের পর্যায়ে আসবে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কত 3। আর হচ্ছে এই যে গ্রুপ ভাইয়া সাউন্ড ক্লিয়ার আসতেছে না, সাউন্ড ক্লিয়ার আসতেছে না। হ্যালো,
আচ্ছা, কোথা থেকে সাউন্ড ক্লিয়ার আসে না একটু বলবা? মানে কথা একটু আটকে আটকে আসতেছে। ও, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, একটু নেট প্রবলেমের জন্য হতে পারে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এস অরবিটালের ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? গ্রুপ সংখ্যা নির্ণয় করব যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আসবে 1s2 2s2 2p6 3s1। তো 3s1 যেহেতু আছে, তো সেখানে হচ্ছে আমাদের পর্যায় কত আসতেছে? 3। কেননা হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে প্রধান কক্ষপথ, কত নম্বর প্রধান কক্ষপথে ভাইয়া প্রবেশ করছে? একটু একটু ভাইয়া, স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে না, শুধু আপনার কথা শোনা যাচ্ছে, এইভাবে তো বুঝতে পারতেছি না। স্লাইড দেখা যাচ্ছে না? না না। ও, আচ্ছা আচ্ছা, সরি, এটা এরকম কেন হলো? আচ্ছা, এখন দেখা যাবে আই গেস। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, আমি খেয়াল করি নাই আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে এস অরবিটাল থেকে আই গেস হচ্ছে দেখতে পারো নাই নাকি? কোথা থেকে দেখতে পারো না একটু বলবা? আহ সোডিয়ামের যে গ্রুপ নির্ণয় করলেন, তারপরে এই যে আরেকটা গান কি, ক্রোমিয়ামেরটা যে করলেন, ওই ওই পর্যন্ত দেখছিলাম। ও আচ্ছা, মানে ক্রোমিয়াম এই পর্যন্ত হচ্ছে দেখছিলাম। হ্যাঁ। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে এভাবে হচ্ছে পর্যায় সংখ্যার কি নির্ণয় করলাম। তো এটার পরে হচ্ছে আমরা নির্ণয় করতেছি আর কি গ্রুপ সংখ্যা। তো পর্যায় সংখ্যা নির্ণয়ের যে সূত্র মেইনলি হচ্ছে একটাই, বা সূত্র বা যেটা থিওরি সেটা হচ্ছে যেটাই বলো, যে সর্বশেষ ইলেকট্রনটা যেই কক্ষপথে হচ্ছে প্রবেশ করবে সেটাই হচ্ছে তার হচ্ছে পর্যায় সংখ্যা। তো গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে এখানে বলছিলাম যে আমাদের হচ্ছে ইলেকট্রনগুলো 4টা অরবিটালে প্রবেশ করে। একটা হচ্ছে এস অরবিটাল, একটা হচ্ছে পি অরবিটাল, একটা হচ্ছে ডি অরবিটাল এবং আরেকটা হচ্ছে আমাদের এফ অরবিটাল। তো 4টা অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করতেছে, তখন 4টা অরবিটালে ইলেকট্রন প্রবেশের জন্য আমাদের গ্রুপ সংখ্যাও হয় আলাদা আলাদা, মানে আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। যেমন এস অরবিটালের ক্ষেত্রে যদি চিন্তা করো, এস অরবিটাল মানে কি, কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যাই হবে তোমার হচ্ছে গ্রুপ সংখ্যা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করো, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তো এখানে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে প্রবেশ করছে? 3 নাম্বার কক্ষপথে। তাহলে এই হিসেবে আমরা বলতে পারি মেইনলি পর্যায় হচ্ছে কত? 3। ঠিক তেমনি আমরা যদি হচ্ছে ম্যাগনেসিয়ামের আচ্ছা, এটা পর্যায় গেল 3। এখন আমাদের এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? একটা, একটা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে এই অনুযায়ী আমরা বলতে পারি যে গ্রুপ সংখ্যা হচ্ছে 1। আরেকটি উদাহরণ যদি নাও, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি 1s2 2s2 2p6 3s2। তাহলে এখানে পর্যায় কত আসবে আমাদের? 3। কেননা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে কত নাম্বার কক্ষপথে প্রবেশ করছে? 3 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে। কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 2টা ইলেকট্রন প্রবেশ করছে। এজন্য আমরা বলতে পারি হচ্ছে গ্রুপ হচ্ছে 2। যেমন তুমি আরেকটা যদি উদাহরণ নাও, যেমন হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? আমাদের হচ্ছে 20। এটা যদি হচ্ছে আমরা যদি দেখতে চাই, 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে আমাদের হচ্ছে কি লাস্টে হচ্ছে কি 4s1। তো এইখানে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে কত নাম্বার কক্ষপথে হচ্ছে প্রবেশ করছে? 4 নাম্বার কক্ষপথে হচ্ছে প্রবেশ করছে। তো এই জন্য আমরা বলতে পারি এটার পর্যায় হচ্ছে কত আমাদের? 4। আর কয়টা ইলেকট্রন প্রবেশ করছে আমাদের? একটা ইলেকট্রন প্রবেশ করছে। তো এই জন্য আমরা এটার গ্রুপ বলতে পারি হচ্ছে মেইনলি হচ্ছে কত? 1। এই গেল হচ্ছে আমাদের যদি সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে। এখন আমাদের সর্বশেষ ইলেকট্রনটা যদি হচ্ছে কি পি অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ হচ্ছে পি অরবিটাল, সর্বশেষ ইলেকট্রনটা যদি হচ্ছে আমাদের পি অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় কি, যেমন আমরা এর আগে পি অরবিটালে যেগুলো প্রবেশ করে সেগুলো হচ্ছে একটু হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে দেখি। যেমন হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে তোমার হচ্ছে কত? 17। যেটা হচ্ছে কত? 1s2 2s2 2p6
3s2 এবং হচ্ছে 3p5। দেখো এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, p অরবিটালে প্রবেশ করছে। এরপর হচ্ছে তোমার ধরো হচ্ছে আর্গন, হ্যাঁ আর্গন হচ্ছে কত 18, এটার ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 এবং হচ্ছে কি এখানে আসতেছে কত 3p6। ঠিক আছে, তো এখানেও সর্বশেষ ইলেকট্রন যেটা সেটা কত নাম্বার হচ্ছে কোন অরবিটালে প্রবেশ করছে, পি অরবিটালে প্রবেশ করছে। তো যদি কোনো ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে তাদের গ্রুপ সংখ্যা নির্ণয়ের হচ্ছে সূত্র আসবে তোমার হচ্ছে এস অরবিটালে, আচ্ছা এটা হচ্ছে ইসেই লিখি, যদি আমাদের হচ্ছে কোনো ইলেকট্রন যদি হচ্ছে পি অরবিটালে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা আমরা কি করে নির্ণয় করব, গ্রুপ সংখ্যা নির্ণয় করব এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা প্লাস 10 ইকুয়াল টু যত আসবে তত হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা হবে। যেমন আমি যদি হচ্ছে একটা উদাহরণ দিই, এই যে উপরে দুইটা যদি উদাহরণ, এই দুটো উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, দুইটা, পি অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, পাঁচটা, তাহলে আমাদের গ্রুপ সংখ্যা আসবে কত 2 যোগ 5 যোগ হচ্ছে 10 ইকুয়াল টু আসবে আমাদের এখানে 17। আর্গনের ক্ষেত্রে যদি চিন্তা করো, এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, দুইটা, পি অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে, 6টা, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস আসবে কত 2 যোগ 6 যোগ 10 অর্থাৎ আসবে 18। এই গেল হচ্ছে আমাদের মেইনলি পি অরবিটাল। আই গেস হচ্ছে বুঝতে পারছো যে শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে যে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করবে তাহলে এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার হচ্ছে গ্রুপ সংখ্যা। আর পি অরবিটালের ক্ষেত্রে কি, পি অরবিটালের ক্ষেত্রে যদি সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে পি অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা প্লাস এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা এবং সাথে আমরা 10 যোগ করব, 10 যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের হচ্ছে ওই মৌলের হচ্ছে গ্রুপ সংখ্যা। এটা গেল এস অরবিটাল পি অরবিটালের ক্ষেত্রে। এখন আসো আমরা শিখবো হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল, আচ্ছা ডি অরবিটালের ক্ষেত্রে কি, ডি অরবিটালের ক্ষেত্রে যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন সেটা যদি হচ্ছে তোমার ডি অরবিটালে প্রবেশ করে, যেমন ডি অরবিটালের ক্ষেত্রে যদি আমি হচ্ছে দেখাই, যেমন হচ্ছে আমাদের সর্বপ্রথম যে ডি ব্লক মৌল সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি দেখে স্ক্যান্ডিয়াম হচ্ছে কত 21, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কত 4s2 এবং হচ্ছে কত 3d1, বা হচ্ছে এটাকে যদি হচ্ছে আমরা ক্রমানুসারে লিখি, ক্রমানুসারে বলতে প্রধান কক্ষপথ সেই অনুসারে যদি লিখি, যেমন 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 এবং হচ্ছে কি 4s2। তো এইটা গেল হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে। আরেকটা যদি উদাহরণ দেখি আমরা, যেমন হচ্ছে ক্রোমিয়াম, এটা হচ্ছে কি 24, সেটার ক্ষেত্রে কত আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং হচ্ছে কত 4s1। কপারের ক্ষেত্রে যদি আসো, কপার 29 এর ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তার মানে আমরা দেখতেছি যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে বা ডি অরবিটালের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা আমাদের ডি ব্লকে যায় এবং পরে হচ্ছে কি একটা এস অরবিটাল থাকে। তো এগুলার ক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয়ের যে সূত্র, গ্রুপ সংখ্যা নির্ণয় আমরা কিভাবে করব, এগুলার ক্ষেত্রে আমরা যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে চাই, গ্রুপ সংখ্যা নির্ণয়, তাহলে হচ্ছে আমাদের সিম্পলি এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা প্লাস ডি অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা, এই দুইটা জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে সিম্পলি যোগ হবে।
যেমন যদি হচ্ছে উদাহরণ যদি দেখো, যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে কি ডি অরবিটালে কয়টা ইলেকট্রন হচ্ছে প্রবেশ করছে? ডি অরবিটালে হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে প্রবেশ করছে। এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? দুইটা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে এটার হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা আসবে কত? 1 প্লাস হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে 3। আবার ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 5টা। এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? একটা। তাহলে এটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত, গ্রুপ সংখ্যা কত হবে? 5 যোগ 1 6। কপারের ক্ষেত্রে যদি হচ্ছে দেখো, কপারের ক্ষেত্রে হচ্ছে কত আসবে? ডি অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? 10টা। এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে? একটা। তার মানে এটার ক্ষেত্রে আসবে কত? 10 যোগ 1 ইজ ইকুয়াল টু আসবে 11। এখন এটার ক্ষেত্রে যদি আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা কি? সর্বশেষ ইলেকট্রনে যেটা হচ্ছে প্রবেশ করছে, এই কক্ষপথে প্রবেশ করছে। হয়তো মাইকটা যদি অফ করতা তুমি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে আমাদের যেটা ছিল যে হ্যালো, কার মাইক থেকে সাউন্ড আসতেছে? একটু মাইকটা একটু অফ করো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পর্যায় সংখ্যা, আমরা পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করতাম? যে সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে হচ্ছে প্রবেশ করবে। তো সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে যে কক্ষপথে প্রবেশ করবে, সরি। তো এখানে হচ্ছে কত? 4 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কত? পর্যায় 4। আর হচ্ছে আমরা কত গ্রুপ বলতে পারি? হচ্ছে 3। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি পর্যায় 4 গ্রুপ 6। এটার ক্ষেত্রে আমরা পর্যায় কত বলতে পারি? 4। আর হচ্ছে গ্রুপ হচ্ছে 11। চলো আমরা হচ্ছে কিছু হচ্ছে প্র্যাকটিস করি। যেমন যদি দেওয়া হয়, ধরো হচ্ছে এরকম হচ্ছে দুইটা মৌল দেওয়া আছে। যেমন একটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 59, আর আরেকটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ধরো হচ্ছে 48। আমরা বড় বড় দুটি সংখ্যা নিলাম, যে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এখন এটার পর্যায় আর হচ্ছে পর্যায় কত আসবে, আর হচ্ছে গ্রুপ কত আসবে, এটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আসো আমরা হচ্ছে নির্ণয় করি যে পর্যায় কত আর হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ কত। তো পর্যায় যেটা হচ্ছে 59 যেটাতে আসি, যে পর্যায় হচ্ছে যে 59, এটা যদি হচ্ছে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। যদি ইলেকট্রন বিন্যাস করি কত আসবে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে যাবে হচ্ছে 3d10, তারপরে যাবে 4s2 4p6 4d10, তারপরে যাবে হচ্ছে 4f3 4f3 5s2 5 সরি 5s2 5p6 এবং হচ্ছে 6s2। আচ্ছা, এখানে হচ্ছে তোমার সর্বশেষ যে ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে কোন কক্ষপথে প্রবেশ করছে? কোন প্রথম কোয়ান্টাম নাম্বারে প্রবেশ করছে? 6 নাম্বার। তার মানে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে পর্যায় সংখ্যা হচ্ছে আমাদের কত হচ্ছে? 6। আচ্ছা, এখন এই জায়গায় যে হচ্ছে গ্রুপ, এখন এই গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে একটু হচ্ছে এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? আমাদের হচ্ছে এইটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি মেইনলি হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। কি করে অন্ত অবস্থান্তর মৌল এটা আমরা হচ্ছে বলবো? আচ্ছা, এখানে আমি যদি হচ্ছে প্রথম থেকে যদি একদম ফুল ব্যাখ্যা করি, এখানে 4f, যেটা 4f এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখতে পাইতেছি, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি আংশিক পূর্ণ আছে। মানে এফ অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে, যেমন হচ্ছে কত 1 থেকে যদি হচ্ছে 13তম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? অন্ত অবস্থান্তর মৌল বলি। অন্ত অবস্থান্তর মৌল। আচ্ছা, তো এই অন্ত অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে গ্রুপ সংখ্যা হয় মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে 3 হয়। এখন এটা কেন 3 হয়? এটা হচ্ছে আমি আগের স্লাইডে হচ্ছে একটা মিস্টেক করে গেছিলাম, মানে হচ্ছে একটু
একটা জিনিস দেখাইতে ভুল করছিলাম, যে হচ্ছে পি অরবিটাল ডি অরবিটাল দেখাইছে, কিন্তু হচ্ছে এফ অরবিটাল যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে দেখাইনি। আচ্ছা, পি ডি। আচ্ছা, এটার পরে হচ্ছে যাই, তাহলে হচ্ছে এখানে লিখে দিই যে এফ অরবিটাল। এফ অরবিটাল, এফ অরবিটালের ক্ষেত্রে কি, যদি কোনো মৌলের সর্বশেষ যে ইলেকট্রনটা, যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি হচ্ছে তোমার এফ অরবিটালে প্রবেশ করে, এফ অরবিটালে যদি প্রবেশ করে, তাহলে সেটার ক্ষেত্রে অলওয়েজ যে গ্রুপ সংখ্যা সবসময় আসবে হচ্ছে তোমার হচ্ছে 3। যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে, তাহলে সবসময় আসবে হচ্ছে গ্রুপ সংখ্যা 3। সেটা হচ্ছে কোন অরবিটালে প্রবেশ করলো সেটা শুধু আমাদের দেখতে হবে, এফ অরবিটাল কত নাম্বার কক্ষপথে প্রবেশ করছে সেগুলো দেখারও হচ্ছে আমাদের দরকার নাই। এই জন্য হচ্ছে আমাদের এই যে পরের স্লাইডে যেটা 59 নাম্বার যে মৌলের ক্ষেত্রে, 59 নাম্বার মৌলের ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রন বিন্যাস যদি করো, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে তুমি দেখতে পাবা যে সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে প্রবেশ করে হচ্ছে কি তোমার হচ্ছে 4f এ। তো এই জন্য হচ্ছে তোমার হচ্ছে যেহেতু এফ অরবিটালে প্রবেশ করতেছে, এই জন্য এটাকে বলতেছি হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ সংখ্যা আসতেছে হচ্ছে 3। এরপর হচ্ছে 2 নাম্বার যদি যাও, 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 48। এটা যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 এবং হচ্ছে কি 5s2। এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের ডি অরবিটাল আছে এবং হচ্ছে কি এস অরবিটাল আছে। তার মানে এটা আমাদের হচ্ছে কি ডি অরবিটালে যদি প্রবেশ করে, তো ডি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা কত আসবে, 10 যোগ হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে এটার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা আসবে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে কত, 12, কারণ হচ্ছে ডি অরবিটালে প্রবেশ করছে। আর হচ্ছে এস অরবিটাল, সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে কোথায় প্রবেশ করছে, তোমার হচ্ছে 5 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি যে পর্যায় সংখ্যা, সেই পর্যায় সংখ্যা আসবে হচ্ছে আমাদের হচ্ছে কত, 5। তাহলে আমাদের প্রথম মৌলের ক্ষেত্রে এটা হচ্ছে তুমি হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল দিয়ে মনে রাখতে পারো, মানে ব্যাখ্যাটা আমি রিয়েল ব্যাখ্যাটা হচ্ছে আমরা দিলাম, যে যেহেতু এটা অন্ত অবস্থান্তর মৌল বা এফ ব্লক মৌল 1 থেকে 13 পর্যন্ত, এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ সংখ্যা 3। বা হচ্ছে আমাদের যদি কোনো মৌলের ক্ষেত্রে ইলেকট্রনটা যদি হচ্ছে তোমার এফ অরবিটালেই যদি প্রবেশ করে, যদি কোনোভাবেই যদি এফ অরবিটালে প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হবে সবসময় 3। আর হচ্ছে ডি ব্লক পর্যন্ত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কত, ডি ব্লকে প্রবেশকৃত মৌলের ইলেকট্রন সংখ্যা প্লাস এস ব্লক মৌলের প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ দুইটা যোগ হবে। আর যদি শুধুমাত্র এস অরবিটালে প্রবেশ করে তাহলে কি হবে, এস অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা। আর যদি পি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে হচ্ছে তোমার কি হবে, এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা ইকুয়াল প্লাস 10 ইকুয়াল টু যত আসবে তত। বুঝতে পারছো এতটুকু যে মৌলের ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ভাইয়া একটু একটু সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। 59 নাম্বার যে মৌলটা ওইটা যদি 6s এটা মানে যদি একটু কম থাকতো, 59 না থেকে যদি কিছু কম থাকে 5p পর্যন্ত যাইতো, তাহলে কি পর্যায় চেঞ্জ হইতো নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন পর্যায় চেঞ্জ হইতো। তোমার যদি 5p6 যদি হইতো, তোমার কোশ্চেন এটা ছিল যে 5p6 পর্যন্ত যদি হইতো, তাহলে হচ্ছে তোমার পর্যায় হচ্ছে কত হইতো, সর্বশেষ ইলেকট্রন এটা হচ্ছে কত নাম্বার কক্ষপথে প্রবেশ করছে, 5 নাম্বার কক্ষপথে প্রবেশ করছে। এই জন্য তখন হ্যাঁ, পর্যায়ে তোমার 6 না হয়ে 5 হইতো। কিন্তু গ্রুপ একই থাকতো না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ একই থাকতো। তোমার এফ অরবিটালের ক্ষেত্রে এই যে আগের স্লাইডে হচ্ছে আমরা লিখে দিছি যে যদি কোনো মৌলের ইলেকট্রন যদি কি এফ অরবিটালে যদি প্রবেশ করে, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে সবসময় হচ্ছে তোমার 3। এখানে যেমন হচ্ছে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, এই জন্য হচ্ছে আমাদের সবসময় হচ্ছে গ্রুপ সংখ্যা আসবে হচ্ছে 3। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখন গ্রুপ নাম্বার 3 এটা তো হচ্ছে তোমার মেইনলি হচ্ছে যে 59, এটা তুমি হচ্ছে এটা নানানভাবে ব্যাখ্যা দেওয়া যায়। ল্যান্থানাইট সারি, যেমন হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে ছিল যে ল্যান্থানাইট সারি যেটা 57 থেকে হচ্ছে তোমার হচ্ছে 71, আর অ্যাক্টিনাইট সারি যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে 89 থেকে 103 নাম্বার পর্যন্ত মৌলগুলা, অর্থাৎ 57 থেকে 71 যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে আমরা এটাকে বলতে পারি মেইনলি ল্যান্থানাইট মৌল। মানে ল্যান্থানাইট মৌল হচ্ছে যে 15টা, আর 89 থেকে যে 103 এটাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাক্টিনাইট মৌল।
তো আমাদের এই ল্যান্থানাইড মৌল আর অ্যাক্টিনাইড মৌল যেগুলো, এগুলো হচ্ছে সব সময় হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ 3। ধরো তোমার 57 থাকলো, 58 থাকলো, 59 থাকলো, 60 থাকলো, 61, 62 থেকে এরকম হচ্ছে 71 পর্যন্ত থাকলো। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি না দেখে ইলেকট্রন বিন্যাস না করেই তুমি বলে দিতে পারবে এটার হচ্ছে গ্রুপ সংখ্যা 3। কেননা ল্যান্থানাইড মৌল আর হচ্ছে অ্যাক্টিনাইড মৌল এটা পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দুইটা ভাবে স্থান পাইছে এবং এটাকে গ্রুপ 3 এ স্থান দেওয়া হয়েছে। তো তুমি এটা হচ্ছে এইচএসসি তে বলো বা অ্যাডমিশনে বলো, সরাসরি বলে দিতে পারবা যে ল্যান্থানাইড সারি এবং হচ্ছে অ্যাক্টিনাইড সারি যদি মৌলগুলা থাকে তাহলে সেগুলো হচ্ছে কি সবসময় হচ্ছে কি তোমার হচ্ছে গ্রুপ 3ই হবে। বুঝতে পারছো? জি, ক্লিয়ার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লকের আমরা হচ্ছে প্রথম দিন পড়লাম। তারপর হচ্ছে সেকেন্ড দিন হচ্ছে আমরা হচ্ছে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস হতে মৌলের হচ্ছে মৌলের অবস্থানগুলো হচ্ছে আমরা শিখলাম। এখন আমরা যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক এইসব মৌলগুলোর হচ্ছে আমরা সাধারণ ধর্ম বলি, মানে কোন মৌলগুলোতে কিরকম হচ্ছে ধর্ম দেখায় সেগুলো হচ্ছে শিখবো। তো সর্বপ্রথম আমরা যেটা শিখবো, সর্বপ্রথম হচ্ছে আমরা এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী শিখবো। তো বইয়ে হচ্ছে অনেক কিছুই হচ্ছে আছে, তো হচ্ছে আমরা সবকিছু হচ্ছে পড়বো না। তো পরীক্ষায় যতটুকু আসবে বা যতটুকু পড়া লাগবে ঠিক ততটুকুই হচ্ছে আমরা পড়বো। এস ব্লক মৌলের হচ্ছে সাধারণ ধর্মাবলী। তো এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীর মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে তোমার এস ব্লক মৌল যেগুলো সেগুলো হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2 এর মধ্যে থাকে। এস ব্লক মৌলগুলোকে আমরা বলি গ্রুপ 1 আর হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ 2। অর্থাৎ এস ব্লক মৌলক এই দুইটা গ্রুপেই হচ্ছে শুধুমাত্র হচ্ছে সীমাবদ্ধ, গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2। এখন এই যে গ্রুপ 1 যেটা, সেটাকে হচ্ছে আমরা বলি মেইনলি হচ্ছে ক্ষার ধাতু, বা হচ্ছে ইংলিশ টার্মটা একটু পড়ে রাখবা, অ্যালকালি মেটালস। আর গ্রুপ 2 যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে মেইনলি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস। আচ্ছা, তো এখন আমরা গ্রুপ 1 যেটা, সেটাকে আমরা ক্ষার ধাতু কেন বলি, আর গ্রুপ 2 সেটাকে হচ্ছে আমরা মৃৎ ক্ষার ধাতুই বা কেন বলি। গ্রুপ 1 এর মধ্যে যেগুলো হচ্ছে আছে, যেসব মৌলগুলো আছে, যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, ফ্রান্সিয়ামও আছে। তো ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এটা হচ্ছে আমরা না আনলাম। আর মৃৎ ক্ষার ধাতুর মধ্যে হচ্ছে আমাদের কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্যান্টিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। তো এগুলো হচ্ছে ক্ষার ধাতু আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো হচ্ছে গ্রুপ 1 আর মৃৎ ক্ষার ধাতুগুলো হচ্ছে গ্রুপ 2। এখন এইসব ধাতুগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়? এইসব ধাতুগুলোকে ক্ষার ধাতু হচ্ছে এই কারণে বলা হয় কারণ এইসব মৌলগুলা যদি হচ্ছে পানির সাথে যদি বিক্রিয়া করে, অর্থাৎ এইসব মৌলগুলোর সাথে যদি হচ্ছে পানির যদি বিক্রিয়া ঘটাও, তাহলে তোমার হচ্ছে কি OH মাইনাস আয়ন বা হচ্ছে তোমার হচ্ছে ক্ষার উৎপন্ন করবে, ক্ষার উৎপন্ন করে। আচ্ছা, এটাকে হচ্ছে একটু আলাদা করি। আচ্ছা, তো কিরকম উৎপন্ন করে আমরা যদি হচ্ছে একটু হচ্ছে দেখি, যেমন এখানেই যদি নিই, যেমন হচ্ছে লিথিয়ামের কথা যদি চিন্তা করি, লিথিয়াম তোমার হচ্ছে যখন হচ্ছে পানির সাথে যখন হচ্ছে বিক্রিয়া করতেছে, তখন হচ্ছে লিথিয়াম অক্সাইড এবং হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে উৎপন্ন করতেছে। এরপর হচ্ছে তারপর হচ্ছে যদি সোডিয়ামের কথা যদি চিন্তা করো, সোডিয়াম এটা হচ্ছে কি তোমার পানির সাথে বিক্রিয়া করতেছে, পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে কি হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। এরপর তুমি যদি পটাশিয়ামের কথা যদি চিন্তা করো, পটাশিয়াম এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে। এই যে এখানে দেখো, এখানে যে আমাদের হচ্ছে OH OH এবং হচ্ছে কি OH হচ্ছে উৎপন্ন হচ্ছে। তো যেহেতু আমাদের এই সব মৌলগুলা হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে OH আয়ন বা হচ্ছে কি ক্ষার উৎপন্ন করতেছে, এই জন্য এটাকে আমরা বলি মেইনলি হচ্ছে ক্ষার ধাতু। তো মৃৎ ক্ষার ধাতু কি? মৃৎ ক্ষার। এখন এইটাকে যদি হচ্ছে ভাঙাও, তাহলে হচ্ছে মৃতের মধ্যে পাবা হচ্ছে মৃৎ শিল্প বা হচ্ছে মাটি আর হচ্ছে
ক্ষার, অর্থাৎ এগুলাও হচ্ছে কি ক্ষার উৎপন্ন করবে, এগুলাও পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষার উৎপন্ন করবে। কিন্তু তোমার হচ্ছে এগুলা কি মাটিতে পাওয়া যায়, অর্থাৎ যেসব মৌল মাটিতে পাওয়া যায় এবং বা প্রকৃতিতে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি OH মাইনাস আয়ন বা ক্ষার উৎপন্ন করে, তো তাদেরকে আমরা বলতেছি মৃৎ ক্ষার ধাতু। যেমন হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে যদি হচ্ছে দেখো, যেমন হচ্ছে বেরিলিয়াম যেটা, এটা যদি হচ্ছে তোমার হচ্ছে পানির সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে তোমার হচ্ছে BeOH2 বেরিলিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করে। তারপরে হচ্ছে যদি ম্যাগনেসিয়ামের সাথে যদি হচ্ছে পানির যদি বিক্রিয়া ঘটাও, তাহলে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে তোমার হচ্ছে পানি উৎপন্ন করতেছে। তারপরে যদি ক্যালসিয়ামের সাথে যদি হচ্ছে বিক্রিয়া ঘটাও, তাহলে এটা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে, ক্যালসিয়ামের সাথে যদি পানি বিক্রিয়া ঘটাও, তাহলে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে। তার মানে হচ্ছে আমাদের দুই ক্ষেত্রেই হচ্ছে কি OH মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। কিন্তু এই যে মৌলগুলা বেরিয়াম, ম্যাগনেসিয়াম কিংবা হচ্ছে এই যে ক্যালসিয়াম, এইসব মৌলগুলো হচ্ছে তোমার কি মাটিতে পাওয়া যায়। এইসব মৌলগুলো মাটিতে পাওয়ার কারণে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, যে এস ব্লক মৌল হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। যে একটা হচ্ছে ক্ষার ধাতু এবং হচ্ছে একটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1-এ, মৃৎ ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2-এ। তো ক্ষার ধাতু যেগুলা, সেগুলোকে কেন ক্ষার ধাতু বলে, সেগুলো হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে OH মাইনাস আয়ন বা ক্ষার উৎপন্ন করে। আর মৃৎ ক্ষার ধাতু যেটা, সেটাও হচ্ছে কি পানির সাথে বিক্রিয়া করে OH মাইনাস আয়ন বা ক্ষার উৎপন্ন করে, কিন্তু এটা কি করতেছে মাটিতে পাওয়া যায়, এর জন্য হচ্ছে এগুলোকে আমরা বলতেছি মৃৎ ক্ষার ধাতু। বুঝতে পারছো? জি হ্যালো। জি, আচ্ছা বুঝা গেছে। আচ্ছা। তো এরপর হচ্ছে যদি আমরা যাই এস ব্লক মৌলের হচ্ছে সাধারণ ধর্মাবলী। সাধারণ ধর্মাবলীর মধ্যে হচ্ছে আমাদের কিছু কিছু ধর্মাবলী হচ্ছে আমাদেরকে হচ্ছে একটু মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে পরীক্ষায় হচ্ছে MCQ আকারে আসে, আর যেগুলো হচ্ছে খ আকারে আসে এগুলো হচ্ছে আমি বলে দিব। এখন আমরা পড়বো হচ্ছে এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। আচ্ছা, এস ব্লক মৌলের কিছু সাধারণ ধর্মাবলী আছে। এস ব্লক মৌল সাধারণত হচ্ছে তোমার হচ্ছে নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কেন নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট? কারণ এদের যে সর্বশেষ যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথগুলো এগুলো হচ্ছে তোমার হচ্ছে 1 নাম্বার কিংবা 2 নাম্বার কক্ষপথের মধ্যেই শেষ হয়ে যায়। তো যেহেতু এগুলো বেশি, আর হচ্ছে পর্যায় সারণীর যে বামের দিকের যে মৌলগুলো, তোমরা জানো যে পর্যায় সারণীর বামের দিকের যে মৌলগুলো, সেসব মৌলগুলো সাধারণত হচ্ছে কি তোমার হচ্ছে ছোট হয়, বা উপরের দিকের মৌলগুলো সাধারণত ছোট হয়। তো এজন্য হচ্ছে তোমার হচ্ছে পর্যায় সারণীর যে এস ব্লক যে মৌলগুলো, সেগুলো হচ্ছে কি নিম্ন গলনাঙ্ক এবং হচ্ছে স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এরপর হচ্ছে তোমরা এটা হচ্ছে একটু মনে রাখবা, এটা হচ্ছে এমসিকিউতে হচ্ছে আমি বলে দিব যে কোনগুলো হচ্ছে এমসিকিউতে আসবে। যেমন এস ব্লক যে মৌলগুলো, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে নরম ও নমনীয় ধাতু। মানে এস ব্লক মৌলগুলো সাধারণত নরম আর হচ্ছে একটু নমনীয় হয়। যেমন হচ্ছে সোডিয়াম যে ধাতু, সোডিয়াম ধাতুকে হচ্ছে তোমার ছুরি দিয়ে কাটা যায়, সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে হচ্ছে কাটা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে একটু মনে রাখতে পারো যে 3 নাম্বার, যে এস ব্লক যে মৌলগুলা, এস ব্লক মৌল হচ্ছে তোমার তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। এস ব্লক যে মৌলগুলা সেগুলো হচ্ছে তোমার তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। এখন তীব্র বিজারক রূপে বলতে কি বোঝায়? তীব্র বিজারক রূপ, এখন বিজারক, বিজারক আমরা কাদেরকে বলি? যারা হচ্ছে কি জারণ ঘটায়, জারণ ঘটায়। এখন জারণ ঘটায় মানে কি? জারণ ঘটায় মানে হচ্ছে কি তারা হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে। জারণ ঘটায় মানে হচ্ছে তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তো আমাদের হচ্ছে এস ব্লক মৌলের ক্ষেত্রে তাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখছিলাম যে NS1 থেকে NS1 বা হচ্ছে 2, তাদের সর্বশেষ কক্ষপথে কি একটা বা দুইটা ইলেকট্রন হচ্ছে থাকে। তো একটা বা দুইটা ইলেকট্রন যদি থাকে, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে সহজে ইলেকট্রন হচ্ছে ত্যাগ করতে পারে। তো ইলেকট্রন যখন ত্যাগ করে, তারা হচ্ছে কি ঘটায়? জারণ ঘটায়। যেহেতু জারণ ঘটায়, সেহেতু হচ্ছে কি তারা তীব্র বিজারক রূপে হচ্ছে ক্রিয়া করে। আচ্ছা,
এরপর হচ্ছে একটা খ মার্কেরই হচ্ছে কোশ্চেন আছে, আর হচ্ছে তোমার হচ্ছে 4 নাম্বার একটা পয়েন্ট, এটা হচ্ছে আমি লিখে দিব। যে বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত অন্য সব মৌল হচ্ছে তোমার হচ্ছে বুনসেন শিখা। বুনসেন শিখা মানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এ হচ্ছে ছিল, যে বুনসেন শিখা মানে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আগুন জ্বলে বা যেটা দিয়ে হচ্ছে আমরা তাপ প্রদান করি, যে বুনসেন শিখায় বর্ণ বা হচ্ছে কালার, বর্ণ বা হচ্ছে যদি বলতে পারো যে রং সৃষ্টি করে কেন। মানে আমাদের এটা হচ্ছে খ মার্কে হচ্ছে আসে, মানে 2 মার্কের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত অন্য সব মৌল বুনসেন শিখায় বর্ণ বা সৃষ্টি করে কেন, মানে হচ্ছে রং সৃষ্টি করে কেন। যেমন হচ্ছে আমরা দেখছিলাম যে কপারের ক্ষেত্রে বা হচ্ছে অন্য সব মৌলের ক্ষেত্রে, যেমন হচ্ছে ক্যালসিয়াম যদি আমরা দেই, স্ট্রনসিয়াম যদি দেই, ক্যালসিয়ামের ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা চ্যাপ্টার দিয়ে বলছিলাম, ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে বুনসেন শিখা কিসের মতো, ইটের মতো লালচে রং সৃষ্টি করে, শিখা পরীক্ষা যেটা হচ্ছে আমাদের ছিল। তো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা হচ্ছে কেন করতেছে না, মানে এই দুইটা মৌলকে যদি হচ্ছে আমরা বুনসেন বার্নারে যদি হচ্ছে তাপ দিই, এই দুইটা কেন হচ্ছে বর্ণ বা রং সৃষ্টি করতেছে না। আচ্ছা, তো আমরা যদি দেখি বেরিলিয়াম, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস সূত্র কত আসবে, 4। তো বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস সূত্র কত আসবে, 1s2 2s2। আর ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস যদি করো, এটা হচ্ছে কত, 12। তার মানে এটা আসবে কত, 1s2 2s2 2p6, এবং এখানে আসতেছে কত, 3s2। আচ্ছা, এখন দেখো এখানে বেরিয়ামের ক্ষেত্রে সর্বশেষ যে ইলেকট্রনটা প্রবেশ করছে সেটা কোন অরবিটালে প্রবেশ করছে, এস অরবিটালে প্রবেশ করছে। তো এস অরবিটালে যদি প্রবেশ করে, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা কত, আমাদের 2। আচ্ছা, তো এখানে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, তো এখানেও হচ্ছে ইলেকট্রন হচ্ছে কি 2টা ইলেকট্রন দ্বারা হচ্ছে কি পূর্ণ আছে, অরবিটালটা আমাদের কি 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এখন ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করো, ম্যাগনেসিয়ামের কথা কি 1s2 2s2 2p6 3s2, এটাও কি তোমার হচ্ছে 2, সর্বশেষ ইলেকট্রন যেটা আছে সেটা কি এস অরবিটাল, সেটা হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এখন আমরা জানি যে কোনো মৌল বা কোনো পরমাণু হচ্ছে সর্বাধিক স্থিতিশীল অবস্থায় কখন থাকতে চায়, যদি তার অরবিটাল হচ্ছে কি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে। এখন বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম এই দুইটার ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে কি তাদের এস অরবিটাল হচ্ছে কি পূর্ণ আছে। তো এস অরবিটাল যদি পূর্ণ থাকে, তাহলে আমাদের যে বুনসেন শিখায়, আমি এখান থেকে একটু কনসেপ্ট আছে যে বুনসেন শিখায় যে বর্ণ বা যে রং, এই সৃষ্টির হচ্ছে কনসেপ্ট কি, এই সৃষ্টির হচ্ছে কনসেপ্ট হচ্ছে আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলা যে থাকবে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলা থাকবে, আমরা যদি বুনসেন শিখা থেকে যদি হচ্ছে আমরা হচ্ছে কি করি, হিট দেই বা তাপ দেই, তাহলে এই বুনসেন শিখার যে তাপ, এই তাপটা হচ্ছে ইলেকট্রন গুলোর মধ্যে যাবে, এই ইলেকট্রন গুলা কি হবে, উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে এ হচ্ছে পরের কক্ষপথ গুলাতে বা উচ্চ শক্তি স্তরে হচ্ছে তোমার হচ্ছে প্রবেশ করবে। তো ইলেকট্রন গুলা যখন হচ্ছে তোমার হচ্ছে এই উচ্চ শক্তি স্তরে যখন হচ্ছে প্রবেশ করতেছে, অর্থাৎ ইলেকট্রন গুলো যখন হচ্ছে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করতেছে, তারপরে কি হবে, একটা সময় পর যখন আমরা তাপ দেওয়া শেষ করব, তখন এই ইলেকট্রন গুলো হচ্ছে নিম্ন শক্তি স্তরে হচ্ছে কি প্রবেশ করবে। তো এই যখন হচ্ছে ইলেকট্রন গুলো যখন হচ্ছে এনার্জি লস করে বা হচ্ছে শক্তি ত্যাগ করে তোমার হচ্ছে কি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করতেছে, তখন হচ্ছে এখান থেকে এক ধরনের হচ্ছে কি বর্ণালী দেখা যায়। তো সেই বর্ণালী গুলাকেই আমরা হচ্ছে কি মেইনলি হচ্ছে কি রং আকারে দেখতে পাই। তো এই সব মৌলের ক্ষেত্রে যেমন হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এই দুইটা মৌলের ক্ষেত্রে তোমার সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো হচ্ছে কি তোমার হচ্ছে পূর্ণ আছে, অর্থাৎ 2টা ইলেকট্রন নিয়ে শুধুমাত্র হচ্ছে আছে, এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, সেই 2টা ইলেকট্রনই আছে। তো আমরা যদি হচ্ছে তাপ দেই, তাহলে সেই তাপ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কি, এই তাপ দেওয়ার ক্ষেত্রে যেহেতু হচ্ছে কি অরবিটাল গুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তো এই তাপ দিলে এই ইলেকট্রন গুলাকে ছাড়তে চায় না, নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটাকে হচ্ছে ক্রস করতে চায় না বা অতিক্রম করতে চায় না, যেহেতু সেই স্থিতিশীল অবস্থায় চলেই আছে। তো যেহেতু স্থিতিশীল অবস্থায় আছে, সেহেতু আমরা যদি যে পরিমাণ হচ্ছে তাপ দিই, সেই পরিমাণ তাপ দিয়ে হচ্ছে আমাদেরকে ইলেকট্রন গুলাকে উচ্চ শক্তি স্তরে হচ্ছে যে আমরা যেখানে উচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলাকে হচ্ছে পাঠাইলাম, এই উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন গুলাকে পাঠানো সম্ভব হয় না, বা নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন ফেরত আসা তো কথাই না। তো সেখানে হচ্ছে কি কোনো প্রকার হচ্ছে বর্ণালী দেখা যাবে না। এই জন্য হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে যে ম্যাগনেসিয়াম এই দুইটা মৌলের ক্ষেত্রে মেইনলি আমাদের
যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে সর্বশেষ যে ইলেকট্রনগুলা সেগুলো হচ্ছে কি এস অরবিটালে প্রবেশ করেছে বা এস অরবিটাল কি পূর্ণ অবস্থায় আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ। এই জন্য হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ব্যতীত অন্য সব মৌল হচ্ছে বোন সেন্সিটাইভ হচ্ছে তোমার বর্ণ বা রং সৃষ্টি করবে। বুঝতে পারছো? এটা কিন্তু খ মার্কের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে একটু দেখা যায়, ভালোই হচ্ছে একটু দেখা যায়। ভাইয়া নিষ্ক্রিয় মৌলগুলাও কি এই সৃষ্টি করব, বর্ণালী সৃষ্টি করব? না, নিষ্ক্রিয় মৌল তো বর্ণালী সৃষ্টি করবে না। নিষ্ক্রিয় মৌল হচ্ছে তোমার হচ্ছে কোনো ধরনের বিকৃতি হচ্ছে তোমার দেখায় না, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তার মানে যাদের কক্ষপথ পূর্ণ থাকে তারাই একমাত্র মানে এই বর্ণালী সৃষ্টি করে না। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার হচ্ছে খ মার্কের ক্ষেত্রে একটু হচ্ছে আসে, ভালো পরিমাণে হচ্ছে দেখতে পাবা যে বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লক মৌল কেন হচ্ছে গঠন করে। আচ্ছা, আমাদের হচ্ছে এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য আছে, এটাও হচ্ছে তোমার খ মার্কের মধ্যে আসে। খ বা হচ্ছে তোমার হচ্ছে এটাও হচ্ছে 2 মার্কের ক্ষেত্রে আসে। এইটার বৈশিষ্ট্যটাকে যদি হচ্ছে লিখি যে হচ্ছে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। বেরিলিয়াম ব্যতীত এস ব্লক মৌলের এস ব্লক মৌলের অন্য সব ধাতু হচ্ছে আয়নিক যৌগ গঠন করে। কেন গঠন করে? আমরা যদি হচ্ছে দেখি যে বেরিলিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস যদি দেখি 4, এটা আছে কত 1s2 2s2। তো একটার ক্ষেত্রে হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথে প্রথম কক্ষপথে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথটাকে যদি হচ্ছে দেখাই, প্রথম কক্ষপথে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, তারপরে কক্ষপথে হচ্ছে কি 2টা ইলেকট্রন আছে, এবং এই অরবিটালকে আমরা বলতেছি হচ্ছে কি এস অরবিটাল। তো যেহেতু এই যে ইলেকট্রন গুলা হচ্ছে তোমার ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করতেছে, মাত্র 2 নাম্বার কক্ষপথ। তো প্রথম কক্ষপথে তারপরে কক্ষপথে ইলেকট্রন দ্বারা হচ্ছে কি পূর্ণ। তো সেক্ষেত্রে হচ্ছে কি ইলেকট্রন গুলা হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করতেছে, বা নিউক্লিয়াস ইলেকট্রন গুলাকে খুব অত্যন্ত বেশি আকর্ষণ দেখাচ্ছে। তো অত্যন্ত বেশি আকর্ষণ দেখার কারণে এটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার ইলেকট্রন গুলা যে আছে সেই ইলেকট্রন গুলা সহজে হচ্ছে ছাড়তে চায় না। এখন তুমি বলতে পারো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এখন লিথিয়ামের ক্ষেত্রে কি 3, তো এটার ক্ষেত্রে কি হবে 1s2 2s1। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো এস অরবিটাল কি ইলেকট্রন দ্বারা কি পূর্ণ নাই, এস অরবিটালে কি একটা ইলেকট্রন আছে। তো সব মৌলই চাবে হচ্ছে কি তোমার হচ্ছে কি স্থিতিশীল হতে। তো সে চাবে যে হয় একটা গ্রহণ করতে বা একটা হচ্ছে ছেড়ে দিতে। তো একটা গ্রহণ করা একটা ইলেকট্রন হচ্ছে কি ছেড়ে দেওয়া হচ্ছে কি সোজা। এই জন্য হচ্ছে তোমার হচ্ছে লিথিয়াম প্লাস যেটা সেটা আর কি হচ্ছে তোমার হচ্ছে গঠন করতেছে। কিন্তু বেরিলিয়াম ব্যতীত এখন হচ্ছে ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করতে পারো যে ভাইয়া ম্যাগনেসিয়াম 12, এটার ক্ষেত্রে যদি চিন্তা করি 1s2 2s2 2p6 3s2, এখানেও তো এস অরবিটাল হচ্ছে কি তোমার 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কক্ষপথ কয়টা আছে, কক্ষপথ হচ্ছে কয়টা, কক্ষপথ হচ্ছে এখানে হচ্ছে আমাদের 3টা, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করতেছে হচ্ছে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করতেছে হচ্ছে আমাদের হচ্ছে কয়টা 8টা, এবং পরের কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করতেছে হচ্ছে কয়টা 2টা। তো এর হচ্ছে 3 নাম্বার কক্ষপথে আছে আর এর হচ্ছে 2 নাম্বার কক্ষপথে আছে। তো কোন জায়গা থেকে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা সবচেয়ে সহজ হবে বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কম হবে? এই যে 3 নাম্বার যে এন এর মান যখন হচ্ছে 3, তখন এই নিউক্লিয়াস কর্তৃক এই যে 3 নাম্বার কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোর আকর্ষণ কম হবে। এবং যদি আকর্ষণ যদি কম হয় তাহলে তোমার কি হবে, আকর্ষণ যদি কম হয় তাহলে হচ্ছে এই এস অরবিটাল থেকে যে ইলেকট্রন গুলা হচ্ছে তারা সব সহজে ছেড়ে দিতে পারবে। বা আরো নানান ভাবে ব্যাখ্যা দিতে পারো যে এক নাম্বার কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন আছে। 2 নাম্বার কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন আছে। আর 3 নাম্বার কক্ষপথে তো হচ্ছে তোমার 8টা বা 18টা ইলেকট্রন হচ্ছে থাকতে পারে। তো এখানে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। তো এই 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, 2টা ইলেকট্রন এই ছেড়ে দিয়েই তোমার হচ্ছে কি Mg2+ হচ্ছে মেইনলি গঠন করে। কিন্তু বেরিলিয়াম হচ্ছে তোমার কি আয়নিক যৌগ গঠন করে না। বেরিলিয়াম আমরা যদি ক্লোরাইড দেখি, এ হচ্ছে মেইনলি হচ্ছে তোমার হচ্ছে সমযোজী যৌগ আর কি গঠন করে, অর্থাৎ হচ্ছে সে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
সে আর কি সমযোজী যৌগ গঠন করে। তো বেরিলিয়াম ব্যতীত এস ব্লক মৌলের অন্য সব ধাতু হচ্ছে আয়নিক যৌগ গঠন করে। বুঝতে পারছো? জি। আচ্ছা, আর আরেকটা তাহলে তো হ্যাঁ বলো। আজকে তো মোটামুটি শেষের দিকেই তো। হ্যাঁ এরপরে ক্লাসে ভাইয়া একটু রিকোয়েস্ট করলাম ভাইয়া, এই যে মানে মৌলের যে ব্যাসার্ধ, মানে কোনটার বেশি কোনটার কম, বিশেষ করে আয়নের গুলা এলে একটু সমস্যা আছে আমাদের। ও আচ্ছা, আয়নের গুলো মানে হচ্ছে আয়নের ক্ষেত্রে কোনটার ব্যাসার্ধ বেশি কোনটার ব্যাসার্ধ কম। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যখন হচ্ছে আমরা সামনে আসব, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে দেখে নিব যে, তো ওখানে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আমাদের একটা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে, তো তখন হচ্ছে আমরা দেখব, ওটা হচ্ছে আমাদের সমস্যা নাই। আচ্ছা, তো ক্লাস মোটামুটি হচ্ছে তোমার শেষের দিকে একটা কনসেপ্ট ছিল, আই গেস হচ্ছে 1 মিনিটের চেয়ে কম আছে। আচ্ছা, তো হচ্ছে আজকে আর হচ্ছে না আগাই,